আদালতের ব্যাপারে উনি যে ডিসিশনের কথা বলছেন, আমি একটা ওনার প্রশংসা করে একটা লিখেছিও, যেটা হচ্ছে উনি বলেছেন যে যারা যারা সামান্য টাকার জন্য জামিন নিতে পারছে না, ওই ধরনের ব্যক্তিগুলোকে ওনারা লিগ্যাল সহায়তা দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রীকে। কিন্তু এটা খুবই ভালো জিনিস, কারণ আমি নিজ চোখে দেখে এসেছি অনেকেই আছে যারা সেখানে পড়ে আছে, কিন্তু অর্থের অভাবে, সামান্য 2-3 হাজার টাকার অভাবেও তারা আইনজীবী নিয়োগ করতে পারছেন না, এই অবস্থা আছে। কিন্তু বাস্তবতাটা কি? আবার বাস্তবতা হচ্ছে যে এই যারা টাকা পয়সা দিতে পারছে না, এই ধরনের পড়ে আছে, তাদের জন্য তো সরকার সিস্টেম করেছে অলরেডি। সেটা হচ্ছে লিগ্যাল এইড সিস্টেম আছে। ওই লিগ্যাল এইড সারা জেলায় জেলায় আছে, এবং লিগ্যাল এইডগুলোর কাজ কি? এই ধরনের আদালতে যাওয়া, এই জেলখানায় যাওয়া এবং চিহ্নিত করা, তারপর তা যদি না হয়, লিগ্যাল এইড যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের আর কার্যকারিতা থাকার দরকার নাই। আমাকে লিগ্যাল এইডের একজনে বললো যে আমি শেখ হাসিনার আমলে এগুলোতে কাজ করেছি, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, যে ওইখানে অর্থ বরাদ্দের জায়গাটা, ওনাদের যে পারিশ্রমিক জায়গাটা সেটা কম, সেটা বোধহয় ছিল ওনারা বোধহয় 30% বাড়ানোর কথা বলেছিলেন। আমার জানা মতে সেটা হচ্ছে সব মামলা কিন্তু লিগ্যাল এইড ওনারা সহায়তা করেন না, বিশেষ করে হয়তো নারী শিশু এই জাতীয় কিছু মামলার মধ্যে করেন। যেমন আপনি যে ধরনের মামলা মোকাবেলা করছেন, এই ধরনের মামলার ক্ষেত্রে এই ধরনের সহায়তাগুলো এগুলো করা উচিত। কারণ হচ্ছে যে আমি দেখেছি একটা ছেলে উত্তরে কোথায় দাঁড়িয়েছিল, তারে তুলে নিয়ে গেল, বলে কি জন্য? ও সন্দেহ হয়েছিল ও ডাকাতি করবে। আমি যখন ডিভিশন প্রাপ্ত ছিলাম না, তখন আমার সেবক হিসাবে ছিল। জেলখানা আরেকটা বিষয়ে বলে, জেলখানা একটা বিরাট পরিবর্তন হয়েছে, পাবলিক অনেক আশা করে। সেই মান্দাদার আমলে যা ছিল এখনও তা আছে, শুধুমাত্র একটা পরিবর্তন হয়েছে। আগে বঙ্গবন্ধুর বইতে আমরা দেখেছি, আত্মজীবনীতে বইতে দেখেছি, আপনিও খেয়াল করবেন এটা, যে যারা সেবা করতো তাদেরকে ফালতু বলা হতো, এটা লাগতো। এখন এটা পরিবর্তন হয়ে সেবক হয়েছে, এইটুকু হয়েছে। আবার চট্টগ্রাম কাস্টম হাউসে একটা ভাষা আছে, ফালতু মানে হচ্ছে দালাল, ঘুষ নেয়। ওটাতে তারা নতুন একটা কিছু নাম দেবে হয়তো, মানে অন্য কোনো নাম দেবে। তো যেটা বলছিলাম, যে জেলখানাগুলো আগের মতোই আছে, সেই ব্রিটিশ আমলে যে রুল, যেভাবে এই জেল কর্তৃপক্ষ, জেল সুপার যিনি আছেন, উনি তো মনে হয় যে প্রধানমন্ত্রী থেকেও বড় কেউ। উনি আসবেন শুনলে যা হয়তো জেলখানায়, উনি আসছেন আপনাকে দেখতে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে মানে পিনপতন নিরাপত্তা এই জাতীয় ভালো, সেগুলা উনি যেখানে ওইখানে ওনার পাওয়ার আছে, ওনাকে হয়তো ওটা সম্মান করেন, উনি নিজেরা দেখাতে পারেন। কিন্তু মূল জায়গাটা যেটা মানুষের খাদ্যর মান বাড়ানো, মানুষের অধিকার বাড়ানো। আমি এক জেলে এক বিল্ডিং আটকে আছি, ওই বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যেতে পারবো না, এই যে প্রতিবন্ধকতা, বিশেষ করে এই সরকারের আমলে নয়, যে ইউনূস সরকার যেটা করে দিয়ে গেছে, রাজবন্দিগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় বন্দি করে দিয়েছে। আমি কাশিমপুরে দেখেছি, সেখানে মধুমতি, এটা আওয়ামী লীগের জন্য নির্ধারিত, আওয়ামী লীগের যত লোক যাবে সেখানে থাকবে, এবং ওই বিল্ডিংয়ের বাইরে যেতে পারবে না ওরা। এই যে জেলখানার ভিতরেও আরেকটা জেলখানা দিয়ে নির্যাতন করা রাজনৈতিক বন্দীদেরকে, এবং প্রতিপক্ষ হিসাবে নিয়ে যাওয়া, এগুলো অবসান করতে হবে। আমি জেলখানা দেখেছি চোর সবগুলা। একজন ডেপুটি ছিল, নাম কি বলছে, জেলার নাম বললে একটু খারাপ শোনায়, মানে ও টাকা ছাড়া কিছুই করে না। কাশিমপুর জেলখানার কথা বলতেছি আমি, কাশিমপুর 2। এবং এর বিরুদ্ধে এখনও আমাকে অভিযোগ করছে, ভাই এর সম্পর্কে কিছু বলেন, ওর যন্ত্রণা আমরা বাঁচতে পারছি না, এবং আমাদেরকে অত্যাচার করতেছে সে। এবং এটা ডিভিশন যেমন বলেছে, নন ডিভিশনের লোকেরাও অভিযোগ করছে। নামটা আমি বলেই দিই, ওর নাম আফতাব, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সত্ত্বেও যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আসছে, সেগুলো আসলে অ্যাকসেপ্ট করার মতো না। ঘুষ ছাড়া সে কোনো কাজ করে না, এবং নির্যাতন করছে মানুষকে ওইখানে, বন্দীদের ভাষ্য অনুযায়ী। সো জেল কর্তৃপক্ষকে ওইগুলো দেখা উচিত। জেল কর্তৃপক্ষ শুধু, এবং মামলাগুলোর যে বিষয়টা, আরেকটা জিনিস হচ্ছে হাজিরা দেওয়ার যে সিস্টেম, আপনার ওইখানে গিয়ে কোনো কাজ নাই, আপনার এখন বলতেছে অনলাইনে যে যুগ আসছে। সো আমাকে কেন ভোর 5টা বাজে তুলে
একটা মানে একটা গুদামের মতো একটা গাড়িতে তুলে নিয়ে যাবে, সেই দিন সারা দিন আমার সেই ওইখানে চলে যাচ্ছে, ওই গাড়িতে আমি যাচ্ছি আসছি গরুর মতো গাধার মতো সব যাচ্ছে, তারপরে রাতে আনবে। কী কাজ ছিল সেখানে? ওখানে গারদে গিয়ে বসে থাকা, যে আসছে হাজিরা হয়ে গেছে। সো এই যে সিস্টেমগুলো, অথচ এটা ম্যান পাওয়ার মানে অপচয় এবং সরকারের টাকার অপচয়। এটা না করে তারা এটা অনলাইনে নিয়ে নিতে পারে যেগুলো। আর যদি আপনার সওয়াল জবাব থাকে, আপনার প্রতি জিজ্ঞাসাবাদ থাকে, আপনার মামলা ওইভাবে চলমান থাকে, সেটাই শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য এতগুলো লোককে এইভাবে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। সো আমি মনে করি যে জেল সিস্টেমটা পুরোটাই চেঞ্জ করা উচিত। যারা ক্ষমতায় থাকে তারা তখন আর এটা মনে করে না, যখন ক্ষমতা হারা হয় জেলে ঢুকে তখন তাদের এগুলো মনে হয় যে এই সিস্টেমগুলো যদি চেঞ্জ থাকতো আমরা এইভাবে আর নির্যাতিত হতাম না। সো মাননীয় প্রধানমন্ত্রী যেটা চিন্তা করেছেন, আমার মনে হয় ওনার যে মানে বন্দীদেরকে নিয়ে উনি চিন্তা করেছেন, ওনার এটাও এই জন্য হয়তো মনে হচ্ছে, কারণ উনি নিজেও বন্দী ছিলেন, উনিও কারা নির্যাতনের শিকার। সো ওইখানে উনি যেগুলো দেখেছেন সেগুলো যদি সংশোধন করেন এবং এটাকে স্মুথ করেন, পৃথিবীর অন্যান্য দেশে আছে, মনে করেন আপনি জেল জীবনে আছে, আপনি এর মধ্যে বাসায়ও ঘুরে আসতে পারেন, আপনার ছুটিও আছে 1 দিন 2 দিন। সৌদি আরবে আছে, আপনার খুব আপনি খুন করছেন, যাবজ্জীবন হয়েছে, 2 দিন বাসা থেকে ছুটি নিয়ে আসতে পারেন। এখানে বাসা থেকে ছুটি কি, আপনার যে নির্ধারিত একটা টেলিফোন কল সেটাও ঠিক মতো করতে পারেন না। আপনার বাসার লোকজনকে 15 দিন অন্তর দেখা করার সুযোগ দেওয়া হয়। কী কারণে 15 দিন লাগবে একটা লোক আর আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে অপেক্ষা করার জন্য? এটা কি 7 দিন করা যায় না? এটা কি আরও কমিয়ে দেওয়া যায় না? এমনি তো মেন্টাল টর্চার দিচ্ছেন একটা লোককে, দিনের পর দিন আপনি জেলে ফেলে রেখেছেন বিনা বিচারে, এবং বিনা বিচারের একটা সময়সীমা থাকা উচিত। আমার বিরুদ্ধে একটা মামলা করেছেন, কিন্তু এটা আপনি বিচার প্রক্রিয়া চলছে না, আমার চার্জশিট হচ্ছে না, আমি দিনের পর দিন বসে থাকছি জেলখানার মধ্যে, বছরের পর বছর। আওয়ামী লীগের লোকজন তো এখন প্রায় 19 মাস চলতেছে কারো, কারণ এদের কোনো বিচারই হচ্ছে না। এদের নিয়ে গেছে, মামলাও ঠিক মতো নাই, মামলা হত্যা মামলায় দিয়ে দিল, অমুক জায়গায় হত্যা মামলা, তমুক জায়গায় হত্যা মামলা, যার চার্জশিট দেওয়া দূরহ ব্যাপার। আমি ঢাকায় থাকি, আমাকে যদি আপনি রাজশাহীর একটা হত্যা মামলায় দেন, হ্যাঁ, তো আপনি সেটা দেখাবেন কি করে? এবং